এই যে পরিবারটির এটা হয়েছে, অনেকেই দোষ দিচ্ছেন। এই যে দেখুন, তার কন্যা সন্তান যার সাথে তিনি ছিলেন, তাকেও কেমন পাগল পাগল লাগে। আরে ভাই, এটা একটা মেডিকেল কন্ডিশন, তারও থাকার সম্ভাবনা আছে। যেখানেই এই রোগীরা থাকবে খুব আগোছালো থাকে, তারা বুঝতে পারে না সমাজে কি হচ্ছে না হচ্ছে। এই অবহেলা মিরপুরের একটি ঘরে আমরা খবর পেলাম মরে পড়ে থাকার পর। আমরা আগে হাসতাম বা আমরা নাক ছিটকাতাম উন্নত দেশে একাকী জীবন নিয়ে, কারণ সমস্যা থাকতে পারে। অনেক সংসারে মা বাবাকে রাখতে পারে না, কারণ তাদের সংসার বড়, ঘরে জায়গা নেই, মা বাবাকে আলাদা রাখতে হয়। বহু সংসারই আছে, কিন্তু আলাদা রাখার অর্থ তো এই না যে আমার মা 9 দিন আগে মরে পড়ে থাকবে ঘরে, আমি জানবই না। আমার খুব জানতে ইচ্ছা করে যে ওই যে ভদ্র মহিলার 3 ছেলে এবং 1 মেয়ে, এবং সবাই খুব হাইলি কোয়ালিফাইড, খুবই উচ্চশিক্ষিত, তারা কিভাবে, মানে তাদের কি কোনো মানসিক সমস্যা আছে, বা তারা কেন তার মায়ের সাথে এরকমটা করতে পারলো বা এরকমটা করলো। ইভেন স্টিল তার এক ছেলে কথা শুনলো যেটা সে তার মাকে স্বীকারই করে না। মানে এটার পেছনের রহস্যটা কি বা কি কারণ, আমার এটা খুব জানতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনেছেন ঢাকা মিরপুরে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গিয়েছে। ফ্ল্যাটের মধ্যে এক মায়ের অর্ধগলিত লাশ পড়েছিল 7 দিন ধরে। সেই মায়ের সন্তানেরা একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডিয়ান প্রবাসী, একজন সচিব। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। সাম্প্রতিক সময়ে একটি বহুল আলোচিত ঘটনা, এটি নিয়ে কথা বলবো। একজন বৃদ্ধা মহিলাকে তার বাসায় পাওয়া গিয়েছে মৃত অবস্থায়। সম্ভবত এটা 1 সপ্তাহের মতো এরকম আগে তিনি মৃত্যুবরণ করেছেন, এবং সারা শহর সারা দেশ এই পরিবারটিকে দোষ দিচ্ছে। আবার একটি খবরে দেখা গিয়েছে যে এই পরিবারটির মাল্টিপল সদস্য স্কিজোফ্রেনিয়ায় ভুগছিল। এটি স্কিজোফ্রেনিয়া, কেউ বলে সিজোফ্রেনিয়া, ঘটনা একটাই। এটা কি, আজকে এটা নিয়ে একটু কথা বলি। এটা জেনেটিক্যালি একটা রোগ, অর্থাৎ পরিবারের কোনো সদস্যের যদি থেকে থাকে, ভাই বা বোনের ছিল, দেখা গেল পরের জেনারেশনে একজন না একজন হয়। আবার বাবার থেকে থাকলে বা মায়ের থেকে থাকলে ছেলে মেয়েদের হতে পারে। একই পরিবারের 2 জন যদি সদস্য হয়, তাহলে এটা সংখ্যাটা আরো বেশি হয় পরবর্তী জেনারেশনে। হ্যাঁ, তো এটা পরিবারে থাকে। আপনারা খেয়াল করে দেখুন আপনাদের আশেপাশে এরকম লক্ষণ আছে কিনা। আমরা অনেক সময় এটাকে জিন, ভূতের এফেক্ট এটাও বলে থাকি। ভেরি ইন্টারেস্টিং, আমি পরে বিশদ আলোচনা করব। আপাতত চলুন জেনে নি এরা কারা। দেখবেন এরা হঠাৎ করে, তা একজন মানুষ তার বাবা অথবা মায়ের ছিল বা তার দাদার বা দাদির ছিল, এরা হঠাৎ করে সমাজ থেকে নিজেকে সরিয়ে নেয়, ঘরের ভেতর বসে থাকে একলা, মানুষের সাথে কথা বলে না, ইমোশনাল এক্সপ্রেশন অর্থাৎ ভাবের আদান প্রদান মানুষের সাথে তাদের হয় না। মোস্ট কমন যে সিমটম সেটা হচ্ছে হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন অর্থ কেউ তাদেরকে বলে দিচ্ছে কিছু একটা নিয়ে। যেমন ধরুন, চোখে সে দেখবে চোখে সামনে কিছু নেই, কিন্তু সে বলবে এখান দিয়ে বাঘ যাচ্ছে। ভিজুয়াল হ্যালোসিনেশন, অথচ কিছুই নেই। আবার ডেলিউশন, কিছু আছে কিন্তু সেটাকে উল্টা বুঝবে। গরু যাচ্ছে, সে বলবে বাঘ আছে, বাঘ যাচ্ছে। আর অডিটরি হ্যালোসিনেশন, যেটা কানে সবসময় কেউ কিছু বলে দিচ্ছে, অর্থাৎ তুমি এটা করো, আমাকে অদৃশ্য কেউ বলে দিচ্ছে আমার এটা করতে হবে, হ্যাঁ নিয়ে আসো, আমি দাও দিয়ে কেটে ফেলবো, আমাকে ওখান থেকে অর্ডার আসছে। আবার ভালো কিছু অর্ডার আসে, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, অথবা হাত ধোও হাত ধোও, অথবা ওকে মেরে ফেলো। এরকম সব ধরনের হ্যালোসিনেশন কান থেকে শুনতে পারে এরা। এরকম তা আমরা সাধারণত জিনের আসর হিসেবে এটাকে অনেকেই মনে করে, কিন্তু ডাক্তারি ভাষায় এটা এইরকমই। এরপর ডিসঅর্গানাইজড থিঙ্কিং, এখন গাছে পানি দিচ্ছে, আবার একটু পরে গাছকে কেটে ফেলতেছে, এখন এটা করছে তো আর একটু পরে আবার অপোজিটটা করবে। ল্যাক অফ মোটিভেশন, ওই যে বললাম বাসায় বসে থাকা, কিছু করবে না, বাসায় দরজা বন্ধ করে বসে থাকবে।
এবং দেখবেন একই পরিবারের মাল্টিপল সদস্য এইটাতে ভুগছে। এটাও দেখা যায় কখনো মা অথবা বাবা সাথে একটা সন্তান বা দুইটা সন্তান, অথবা একই পরিবারের দুইটা সন্তান। আপনি বাসায় যাচ্ছেন, সবাই গল্প করতেছে, কিন্তু দুই ভাই তারা দুই মাথায় বসে আছে, কারো সাথে তারা যোগাযোগ করছে না। প্রবলেম উইথ অ্যাটেনশন এবং মেমোরি, তারা ভুলে যায়, অ্যাটেনশন দিতে জানে না। এই সমস্ত কথা। সোশ্যাল উইথড্রল, একা থাকতে পছন্দ করে। এটা কেন হয়? সাধারণত মেইনলি জেনেটিক ফ্যাক্টর। কারো পরিবারে যদি এটা থাকে, তাদের পরবর্তী জেনারেশনে এরকম হবার সম্ভাবনা আছে। সোশ্যাল ফ্যাক্টরের কারণে, স্ট্রেসের কারণে এটা অনেক সময় বেড়ে যায় শরীরে। এখন এই যে পরিবারটির এটা হয়েছে, অনেকেই দোষ দিচ্ছেন, এই যে দেখুন তার কন্যা সন্তান যার সাথে তিনি ছিলেন, তাকেও কেমন পাগল পাগল লাগে। আরে ভাই, এটা একটা মেডিকেল কন্ডিশন, তারও থাকার সম্ভাবনা আছে। যেখানেই এই রোগীরা থাকবে খুব আগোছালো থাকে, তারা বুঝতে পারে না সমাজে কি হচ্ছে না হচ্ছে। দিনে একবেলা খাবে, দুই বেলা খাবে না, উল্টাপাল্টা কাপড় রাখবে, এখানে সেখানে কাপড় গুছাইতে জানবে না, এটাই স্বাভাবিক কথা। তাহলে চিকিৎসা কি, প্রতিরোধ কি? প্রতিরোধ হচ্ছে একই পরিবারে যদি দুইজনের পরিবার বিয়ে শাদী হবে, তাদের দুই পরিবারে এই রোগটা আছে কিনা আগেই দেখুন। সম্পর্ক করার আগে এটা খেয়াল করতে হবে। আচ্ছা, এখন চিকিৎসা কি? এটার ঔষধ আছে, ওষুধে কাজ হয়, ট্যাবলেটও আছে, ইনজেকশনও আছে। থেরাপি করতে হবে, মানসিক থেরাপি, মানসিক ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে। ঝাড় ফুঁক টোটকা, ভাইরে মাপ চাই, এটা চিকিৎসা আছে। দড়ি দিয়ে বেঁধে রেখে এদের চিকিৎসা হয় না। ফ্যামিলি এডুকেশন, ফ্যামিলি কাউন্সেলিং দায়িত্ব কিন্তু সবার আছে। মনে করুন আপনার মামার আছে, আপনি এটা এড়াতে পারবেন না। তো এটা আপনারা পুরো পরিবার একসাথে হয়ে এটার একটা ডিসিশন আসতে হবে। আমরা কিভাবে এই পরিবারটির পাশে থাকব? আইসোলেট করে দিয়ে কোনো লাভ নেই। আমরা সবাই বলছি, এই পরিবারটিতে সচিব আছে, প্রফেসর আছে, বিদেশে থাকে, জি দায়িত্ব আছে। আপনি প্রতিবেশী হিসেবে আপনার যেমন দায়িত্ব আছে আপনার আশেপাশের মানুষগুলোকে, ঠিক তাদের আশেপাশের মানুষগুলোরও দায়িত্ব ছিল। এটি সচেতন হতে হবে এই ব্যাপারটি নিয়ে। আপনি একটু ভাবেন, আপনার আশেপাশে এমন প্রচুর মানুষ আছে, আমরা কি আমাদের দায়িত্বটুকু করেছি? শুধু একটা নিউজ হবে, ফেসবুকে সবাই হাইপ তুলবে, আমরা আর কেউ দায়িত্ববান হব না। তাতে কি হয় জানেন? এই লোকগুলো এক সময় আত্মহত্যা করে, এই লোকগুলার এই যে মৃত্যু হয়, অস্বাভাবিক মৃত্যু, কিন্তু দিন শেষে আপনি আমি এর দায় কি এড়াতে পারবো না। দায় আমাদের সবারই আছে। যে রকমই হোক, পরিবারটির পাশে থাকুন, আঙ্গুল না উঁচিয়ে নিজের দিকে চিন্তা করুন যে আমরা কি করতে পারি আমাদের পরিবারের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ডাক্তার ফেরদৌস খন্দকার। মিরপুরের একটি ঘটনা আজকে মানুষের হৃদয়কে একেবারে ভেঙে চুরে ছারখার করে দিয়েছে। আমাদের মনুষ্যত্ব কোথায়, আমাদের সমাজের গোড়ার কোথায় নষ্ট হয়ে গেল? নাকি কিছু সংখ্যক নষ্ট মানুষের জন্য সবাইকেই নষ্ট মনে হয়? মিরপুরে এক মা 9 দিন ধরে মরে ঘরের মধ্যে পচে রইল, তার সন্তানরা তার কোনো একটা খোঁজ নিল না। যদি সেই সন্তান হতো আজকের বস্তির বাসিন্দা, গরিব, খেতে পায় না, তাহলে না হয় আমরা দোহাই দিতাম যে এই গরিব ছোট মনের মানুষের নানান রকম ঘটনা ঘটে সমাজে, এটা একটা কমন চিত্র। কিন্তু যখন শুনলাম যে ওই মায়ের একজন সন্তান কানাডা ইউনিভার্সিটির টিচার, আরেকজন সন্তান সরকারের যুগ্ম সচিব, এবং মায়ের পাশের ঘরেও নাকি তার মেয়েও থাকে, ছেলেরা যেমন তেমন, মেয়ে তো মায়ের সাথে সাধারণত অনেক বেশি টাচে থাকে বলেই আমরা জানি। তো একটা মা মরে পড়ে রইল, 7 দিন ধরে কোনো সন্তান খোঁজ নিল না, মা আছে কি নাই
কিংবা খোঁজ দেবার কোনো লোক তাদের নেই। এই বড় বড় বিখ্যাত মানুষগুলো মাকে অবহেলা করলো এবং আমরা এই সমাজে এই খবর পেয়ে আমরা চুপ থাকলাম। এটা কি হতে পারে? এটা অত্যন্ত দুঃখজনক। দুঃখজনক শুধু বললে ভুল হবে। আসলে প্রত্যেকটা বিষয় এখন চোখের সামনে বা ঘটনাগুলো যেভাবে চারপাশে ঘটছে, মনে হচ্ছে এগুলো কোনো বাস্তব জীবন না। এগুলো প্রত্যেকটা রূপকথার গল্প, ভূতের গল্প, না হলে রায়হান রাফির সিনেমা। এটা কি হতে পারে নাকি বলেন? এত রত্নগর্ভা একজন মা, যার গর্ভে এত বড় বড় ইউনিভার্সিটির টিচার, সরকারের সেক্রেটারি, তার মৃত্যু এমনভাবে হবে কেন? আমাদের ইসলামে মায়ের মর্যাদা সম্পর্কে যে ব্যাখ্যা আছেন, আল্লাহ পাক নিজে যা কোরআন শরীফে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছেন, আসলে আমরা বলি মুসলমান, কিন্তু আমরা কর্মে এবং বিশ্বাসে আসলে কতটুকু মুসলমান সেটা ভেবে দেখার সময় আছে। খালি টুপি পরলে, দাড়ি রাখলেই মুসলমান হয় না। মুসলমানের যে বৈশিষ্ট্যগুলো, যে মানবিক গুণাবলীগুলি থাকার প্রয়োজন, সেগুলো কেন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে? এটা খুবই দুঃখজনক। যেখানে মায়ের দোয়া ছাড়া কেউ আগাতে পারে না, মায়ের মতো এমন অমূল্য সম্পদ সন্তানদের কাছে মায়ের চেয়ে বড় আর কি হতে পারে? তো সেই মাকে কেনই অবহেলা? এই অবহেলা মিরপুরের একটি ঘরে আমরা খবর পেলাম মরে পড়ে থাকার পর। আমরা আগে হাসতাম বা আমরা নাক ছিটকাতাম উন্নত দেশে একাকী জীবন নিয়ে, যে সেখানে বয়স্করা মরে পড়ে থাকে, দরজা খুলে লাশ বের করে, কারণ ছেলে মেয়েরা সবাই যে যার মতো দূরে সরে যায়। উন্নত দেশে কোনো বন্ধন থাকে না, এগুলো আমরা খুব জোর গলায় বলতাম। তাহলে এখন বাংলাদেশে বন্ধনটা কোথায় থাকছে? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা অনেকে বলতে পারেন, কিন্তু এটা সমাজের জন্য একটা ওয়ার্নিং, একটা অ্যালার্ম, যে আমাদের আসলে নতুন করে ভাববার সময় এসে গেছে যে আমরা আমাদের সম্পর্কগুলোকে, আমাদের দায়িত্বগুলোকে এবং আমাদের মনুষ্যত্বগুলোকে কিভাবে আরো জাগ্রত করতে পারি, কিংবা হারিয়ে যাওয়া এই মনুষ্যত্বকে কিভাবে আবার ফিরিয়ে আনা যায়। তা না হলে এই বর্বরচিত ঘটনা, এটার পুনরাবৃত্তি যদি আবার ঘটে, তাহলে আমরা জাতি হিসেবে অত্যন্ত কলঙ্কিত একটি জাতিতে পরিণত হব। আমি মনে করি যে এই মায়ের মৃত্যুতে যে সন্তানরা এখন জীবিত আছে, এদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং তাদেরকে সমাজের সামনে, মিডিয়ার সামনে এবং বিচারের সামনে এমনভাবে উপস্থিত করা উচিত যেন ভবিষ্যতে তাদেরকে দেখে কেউ এরকম দুঃসাহস না পায় নিজের মায়ের সাথে কিংবা বাবার সাথে এই ধরনের অমানবিক আচরণ করতে। আমরা মানুষকে দেখি যে একটি বিড়াল কুকুর যে পালে, তারা যখন বাইরে যায় তখন সেই পালিত পশুটিকে যথার্থভাবে কোথাও রেখে যায়, কিংবা খাবার দিয়ে যায়, কিংবা কারো কেয়ার অফে রেখে যায়। যেখানে একটা প্রাণীর সাথে এই আচরণ করা হয় এবং সেই আচরণ না করলে আমরা প্রচুর রাগ হয়ে যাই। কুকুর নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু আজ যে ঘটনাটা ঘটলো সেটা তো মা নিয়ে। এখন কোথায় আমাদের জাতির বিবেক? সব মানুষ কথা বলা উচিত। এই ঘটনাগুলো চাই না। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে সেই মা বাবার প্রতি আসলে কি করা উচিত সন্তানরা কেন প্রপারলি তা করতে পারে না? অনেক পরিবারে কি লিমিটেশনস আছে, আসলে বাস্তবতাটা কি? এই সমস্ত কিছু নিয়েই একটু লেখাপড়া এবং গবেষণা, আলাপ আলোচনা হওয়া উচিত। কারণ সমস্যা থাকতে পারে, অনেক সংসারে মা বাবাকে রাখতে পারে না, কারণ তাদের সংসার বড়, ঘরে জায়গা নেই,
মা বাবাকে আলাদা রাখতে হয়, বহু সংসারই আছে, কিন্তু আলাদা রাখার অর্থ তো এই না যে আমার মা 9 দিন আগে মরে পড়ে থাকবে ঘরে, আমি জানবই না। আমার মাকে যদি আমি আলাদা ঘরে রাখি, সেখানে আমার মায়ের দায়িত্বে এমন মানুষ নিয়োজিত রাখতে হবে যার প্রতিদিনের কাজ হবে মায়ের পুরো আপ টু ডেট রিপোর্ট জানানো। আমার সপ্তাহে অন্তত একদিন মায়ের সাথে দেখা করতে হবে। যত বড় রাষ্ট্রপতি আপনি হন না কেন, আপনাকে এই কাজটা তো করতে হবে। বাংলাদেশের এই মানসিকতাটা তো তৈরি হতে হবে। আমাদের সন্তানরা কি শিখবে এই ধরনের ঘটনা জানার পরে? আমাদের সোসাইটি কি মেসেজ পায়? খুবই দুঃখজনক। আর যত সব অলক্ষী ঘটনা মিরপুরেই ঘটতেছে, আমি কথা বলতেছি মিরপুর থেকে, কারণ আমার অফিস এখানে, স্টুডিও মিরপুরে, তো দেখি যে সব অঘটন মিরপুরেই। আল্লাহ মাফ করুক, এগুলি সব গজবের ঘটনা। এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না, আমরা এটার বিচার চাই এবং এর সাথে সাথে মানসিক কাউন্সিলিং চাই। আমাদের সবার মনস্তাত্ত্বিক পুনর্গঠন দরকার, পুনর্গঠন অতিমাত্রায় দরকার। শিক্ষার হার বেড়ে লাভ নাই যদি মানুষ না হই। শিক্ষিত হয়ে কি হবে? আমার মা যদি মাটিতে পড়ে থাকে লাশ হয়ে 9 দিন, আমি বিরাট প্রফেসর, আমি যুগ্ম সচিব, লাভ কি? কোনো লাভ নাই। 16 আনা বৃথা জীবন। আমার খুব জানতে ইচ্ছা করে যে ওই যে ভদ্র মহিলার 3 ছেলে এবং 1 মেয়ে এবং সবাই খুব হাইলি কোয়ালিফাইড, খুবই উচ্চশিক্ষিত, তারা কিভাবে, মানে তাদের কি কোনো মানসিক সমস্যা আছে, বা তারা কেন তার মায়ের সাথে এরকমটা করতে পারলো বা এরকমটা করলো? ইভেন স্টিল তার এক ছেলে কথা শুনলো যেটা সে তার মাকে স্বীকারই করে না। মানে এটার পেছনের রহস্যটা কি বা কি কারণ, আমার এটা খুব জানতে ইচ্ছা করে। কারণ হরহামেশে তো এরকম ঘটনা খুবই কম দেখা যায়, আর একটা মানুষের 4টা সন্তানই কিভাবে এমন হতে পারে? ওনার মেয়ের যে ভিডিওটুকু আমি দেখলাম, আমার তো মনে হলো যে সে কি মানসিকভাবে সিক বা কি, আসলে এটার পেছনের গল্প কি, আমার খুব এটা জানতে ইচ্ছা করে। আসলে এটা সবার জানা উচিত। কোনো স্বাভাবিক ঘটনা না এটা, আসলে আমাদেরকে এর আদ্যপান্ত সবকিছু জানা উচিত। এটা কখনোই কোনো স্বাভাবিক ঘটনা না। এটার পেছনে আমার মনে হয় অনেক বড় রহস্য আছে, অনেক বড় কারণ আছে। সেটা আসলে আমাদের প্রত্যেকের জানা উচিত, কারণ এটা একটা সামাজিক অনেক বড় একটি অবক্ষয়। এটার আসলে সঠিক তদন্ত দরকার। বয়স্ক মা সে মারা গিয়ে পচে গলে, মানে যেখানে পোকায় ধরে গেছে, তারপরও তার সন্তানদের কোনো খোঁজ নেই, নাতিপতিদের কোনো খোঁজ নেই। মানে ওই মানুষটা বেঁচে আছে কি মারা গেছে বা কি অবস্থা, এইটুকু খোঁজ খবর তারা কেন রাখেনি? বা একটা মানুষের 5টা সন্তান থাকলে একজন উচ্ছন্নে যেতে পারে, একজন হয়তো কেয়ারলেস হতে পারে, কিন্তু 4 জনই কিভাবে, এবং 4 জনই সমাজের খুবই ঊর্ধ্বতন জায়গাতে। একজন বুয়েটের প্রফেসর, একজন উপসচিব, একজন কানাডাতে থাকেন, মেয়েটা নাকি একটা ইংলিশ মিডিয়ামের শিক্ষক। তারা কিভাবে তার মাকে এই অবস্থায় রাখতে পারলো, বা এটার পেছনের গল্প কি, কেন তারা এটা করলো, সেটা আসলে খতিয়ে দেখা দরকার। আমার মনে হয় এরকম ভয়ঙ্কর ঘটনা খুব কমই ঘটেছে। বাংলাদেশের জন্য তো এটা কল্পনাই করা যায় না, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা সন্তানরাই বাবা মাদের প্রতি যেরকম যত্নশীল থাকে বা শেষ বয়স পর্যন্ত যেভাবে তাদেরকে লুক আফটার করে, যেটা যুগের পর যুগ হয়ে আসছে, সেখানে তো এটা চিন্তাই করা যায় না। মানে তার মায়ের কি কোথাও এইটুকু ঠাঁই হয়নি? না হলে বৃদ্ধাশ্রমে দিত, বা যেখানে এরকম বয়স্ক লোকদের টেক কেয়ার করা হয় সেসব জায়গাতে তো তারা দিতে পারতো। তাদের তো কারোরই টাকা পয়সার কোনো অভাব নেই। তাহলে কেন এটা করলো, এবং কেন তার মাকে স্বীকার করছে না, বা এটার কারণটা কি? মানে আমার জাস্ট মাথায় ধরছে না। কাল থেকে এই নিউজটা দেখে আমি জাস্ট চিন্তা করছিলাম যে একদিন তো যদি বেঁচে থাকি, ওইরকম একটা জায়গাতে আমরাও যাব। ছেলেমেয়েরা হয়তো যে যার মতো করে ব্যস্ত হয়ে যাবে, সবারই নিজস্ব লাইফ হবে, কিন্তু তখন আসলে কি হবে এটা খুব স্বাভাবিক। সবার জন্য একটা অ্যালার্মিং, এটা সব প্যারেন্টসদের জন্য এটা একটা অ্যালার্মিং, খুবই ভয়ের। কিন্তু আমার পাশাপাশি এটাও জানা দরকার সবার যে কেন এই ঘটনাটা ঘটলো। একজন খারাপ হতে পারে, 2 জন খারাপ হতে পারে, 4 জন সন্তানই, মানে কিভাবে এটা পসিবল? মানে এটা কেন, এটা আসলে জানা দরকার। জানলে হয়তো সমাধান করতে সুবিধা হবে, বা সবাই তাহলে বুঝতে পারবে যে কি কারণে এটা। কারণ আদারওয়াইজ সবারই এটা মাথার উপর দিয়ে যাবে যে কেমনে এই ঘটনা ঘটে। বিশেষ করে তার তো একজন মেয়েও আছে,
মেয়েরা তো বাবা মাকে মানে ছেলে ফেলে দিল, কিন্তু মেয়ে কিভাবে? পাশের রুমে যদি মেয়ে থেকে থাকে তাহলে মা পচে গলে মরে মানে শেষ হয়ে গেল, তার মধ্যে সে টের পেল না, মানে এটা কিভাবে সম্ভব? তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই মা সন্তানদের লেখাপড়া শিখিয়েছে, কিন্তু সন্তানেরা মানুষের মতো মানুষ হতে পারেনি। সন্তানেরা হয়েছে এক একটা জানোয়ার। সন্তানেরা যদি সত্যিকারের মানুষই হতে পারতো তাহলে কখনোই মায়ের সাথে এরকম আচরণ করতে পারতো না। মায়ের খোঁজ খবর অবশ্যই সন্তানেরা রাখতো। এজন্য পাঠ্য বইয়ের শিক্ষার চেয়ে মনুষ্যত্বর শিক্ষা আগে দরকার। যদি আপনি সত্যিকারের শিক্ষা অর্জন করতে পারেন তাহলে আপনার পাঠ্য বইয়ের শিক্ষা না থাকলেও আপনি মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মা বাবার সাথে ভালো আচরণ করার, ভালো ব্যবহার করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। মা বাবার খেদমত করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।